তা তো করবে, যারা বাবরি বাবরি করবে তাদের কিছু উদ্দেশ্য থাকতে পারে। হঠাৎ করে এখন সব মনে পড়ছে মসজিদ করার কথা, মন্দির করার কথা। দিদি ওদিকে দীঘায় করলেন, এবার দার্জিলিংয়ে গিয়ে মহাকাল করছেন হিন্দু ভোটকে ম্যানেজ করার জন্য। কেউ মুসলমানদেরকে ম্যানেজ করার জন্য বাবরি মসজিদের কথা বলতেই পারে। আমরা চাই না যে মন্দির নিয়ে, মসজিদ নিয়ে এ বাংলা মানুষের মধ্যে বিভাজন হোক। একটা আমাদের দাবি, যে যাই করুন বিভাজন করেন না। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই, একটাই দাবি আমাদের। সপ্তাহে 2000 পিস বোমা উদ্ধার হচ্ছে গোটা মুর্শিদাবাদকে দিকে দিকে ভোটের আগে এত বোমা উদ্ধার জেলা সারা রাজ্যেই আছে বোমা। বোমারই তো একটাই তো শিল্প হয়েছে বাংলায়, বোমা শিল্প। বোমাশ্রী দিদি জেলায় জেলায় তৈরি করেছেন। এখানকার পুলিশের কাজ কম নয়, তাই বোমা পাচ্ছে তারা। তাতে বোমা আসছে কোত্থেকে? বোমা আসার আগে তো ধরা উচিত। এখানে পুলিশ কি করছে? কেউ খবর দিলে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে, এসব গল্প সব। এত যে বোমা উদ্ধার হচ্ছে, কটা লোকের সাজা হচ্ছে, কটা লোক গ্রেপ্তার হচ্ছে বলুন? সব লোকের বেল, সব লোকের জানে। তৃণমূলের দলের মধ্যে মারামারি হচ্ছে, এই দল পুলিশকে বলছে ওইখানে বোম আছে। সবাই সবারটা জানে, ঘরে ঘরে খিচিমিচি, ঘরে ঘরে লড়াই, আর পুলিশে থেকে নিজেদের কৃতিত্ব দেখার চেষ্টা করছে। বোমা আসছে কেন? বোমাটা আসছে কেন? প্রথম প্রশ্ন আমার এখানটাতে। প্রশাসন তৎপর হলে এত হাজার হাজার বোমা আসছে কেন? বোমা বানানোর আগে কেন জানা যাচ্ছে না যে বোমা বানানোর জন্য সবকিছু হচ্ছে ব্যবস্থা? এ মুর্শিদাবাদে বোমার অভাব নাই, পিস্তলের অভাব নাই, অভাব প্রশাসনের, অভাব পুলিশের। সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কলকাতা পুরসভার পার্কিং নিষিদ্ধ করে, যেসব রাস্তায় পার্কিং থাকে। মেয়র দীর্ঘদিন ধরে পার্কিং হয়ে থাকা গাড়িগুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লির মতো বিস্ফোরণ হতে পারে এরকম এই পার্কিং। মেয়র জানে, মেয়র কাছে বেশি খবর আছে। মেয়র তো মিনি পাকিস্তান করেন, হতে পারে ওনার কাছে অনেক বেশি খবর থাকতে পারে। উনি ওনার এলাকাকেই বলেন মিনি পাকিস্তান। যে মেয়র তার নিজের এলাকাকে মিনি পাকিস্তান বলে, কলকাতার অংশ না বলে, তার কাছ থেকে কি আশা করতে পারি আমরা? কলকাতায় সর্বস্তরের মানুষ, তারা কখনোই কোন রকম অন্যায় কাজে মদত দেবে না বলে আমার বিশ্বাস। তবু সাবধানের মান নাই, দেখতেই পারেন গাড়ি যাতে কোথাও পার্কিং হচ্ছে কিনা ঠিক মতো। আসলে পার্কিং এর নামে এরপর থেকে যেটা হবে সেটা টাকা তোলা হবে। সরকারের রাজকোষ ফাঁকা, টাকা চাইছে ওরা। এই পার্কিং এর নামে জুলুম শুরু হবে, লাইসেন্সের নামে জুলুম শুরু হবে, রাস্তা রাস্তায় গাড়ি ঘোড়া ধরা শুরু হবে। মাল চাই। এটা দিয়ে কি খোলা জলে একটা মাছ ধরার চেষ্টা? সে আর কি আর বলার কি আছে? এখানে রেপ হলে 2 লক্ষ, রেপ হলে মারা গেলে 5 লক্ষের রেট আছে সব এখানটা বাংলায়। ধর্ষিতা হলে 2 লক্ষ, ধর্ষিতা মার্ডার হয়ে গেলে 5 লক্ষ। দিদির রেট অনেক কিছু আছে এখানটায়। তবে কারোরই যদি মৃত্যু হয় বিএলওদের কাজের চাপে, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশনের এই এসআইআর করার মধ্য দিয়ে আমি মনে করি এটা বাংলা একটা উৎসাহ হওয়া উচিত, নির্বাচন একটা উৎসাহ হওয়া উচিত। কিন্তু প্রথম দিন থেকে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ, ভয়ের বাতাবরণ তৈরি করেছে। এর আগেও এসআইআর হয়েছে, এর আগেও নির্বাচন কমিশন হয়েছে, তাতে কিন্তু এই আতঙ্ক ভয়ের বাতাবরণ তৈরি হয়নি। এবার যে আতঙ্কের বাতাবরণ নির্বাচন কমিশন তৈরি করেছে। এই নির্বাচন কমিশন নিজে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলে, আর এই নির্বাচন কমিশনের আমলে মডেল কোড অফ কন্ডাক্ট সব থেকে বেশি ধর্ষিতা হয়েছে বলতে পারি আমি। প্রধানমন্ত্রীর ইচ্ছাতে, বিজেপির ইচ্ছাতে এখানটায় ভোটের ফেস তৈরি হয়, কখন কোথায় ভোট হবে কোন তারিখে, ইচ্ছায় বিজেপি পার্টির ইচ্ছাই তৈরি হয়। এই বিজেপি এই নির্বাচন কমিশন যা ভারতবর্ষে কোনোদিন হয়নি, ভোটের সময় ভোট চলাকালীন এক একটা পরিবারকে 10,000 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করে দিল। সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট তাদের বাধা দিল না। ভেবে দেখুন, অথচ রাজস্থানে যেখানটা আমাদের সরকার ছিল, 2 বছর আগের একটা স্কিম ছিল যে প্রত্যেকটা ছাত্রকে একটা করে মোবাইল দেওয়া হবে শিক্ষার জন্য ছাত্রীদেরকে, সেটা কিন্তু ভোটের সময় বন্ধ করে দিয়েছিল। রেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিহারে 10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন চুপ। অথচ আমাদের সব প্রতিবাদ করেছি আমরা। চাপড়া 2 নম্বর পঞ্চায়েতে 201 নম্বর বুথের বিএলএর দায়িত্বে ছিল। এত কাজের চাপ নিতে না পারায়
দেখুন, আমি তো আর বিএলও না, আমি কাজের চাপ জানি না, কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তো জানে। রাজ্য সে নিযুক্ত করেছে বিএলও, সে সাপ্লাই দিয়েছে বিএলও, তা কাজের চাপ কতটা আমার জানা নাই। নির্বাচন কমিশন বলছে 1 মাসের মধ্যে 1000 জনের নাম খালি নথিভুক্ত করতে হবে। এখন প্রত্যেকটা সরকারি কর্মচারী 8 ঘন্টা তো কাজ করেই সরকারি দপ্তরে। দিদির আমলে ছুটি অনেক বেশি পাই, কিন্তু কাজের চাপে যদি মৃত্যু বরণ করতে হয়, আত্মহত্যা করতে হয়, এটা খুব দুর্ভাগ্যের হবে। আমি দিদিকে একটাই কথা বলবো, আপনি দরখাস্ত না লিখে আপনি সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আপনি কেস করুন। আপনি দরখাস্ত কাকে লিখছেন? নির্বাচন কমিশনকে। সে একটা উত্তর দিয়ে দিচ্ছে আপনাকে। এখন সমস্যা হলো কি, এই বাংলার মুখ্যমন্ত্রী নিজে এসআর করার অনুমতি দিল, তার সরকারি গোটা দপ্তরকে সে সেখানটা নিয়োগ করলো, তাদের দলেরই নেতারা আজকে প্রত্যেকটা বুথে বুথে BLA 1 BLA 2 বিএলও তাদের দলের নেতারা হয়েছে। তৃণমূল দলের বহু স্থানীয় নেতারা বিএলও হয়েছে, তার প্রমাণ এর আগেও দিয়েছে সংবাদ মাধ্যম, আজও পারে। আপনি মনে করেন আমি এখনই দিতে পারি যে তৃণমূল দলের নেতারা কি করে বিএলও হচ্ছে, আমি আপনার চাইলে এখনই দিতে পারি। আপনারা 1 সেকেন্ড দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। যে এই যে বেশি দূর যেতে হবে না, পার্ট নাম্বার 191 ছাতিনা কাঁদি গুরুপদ হাই স্কুল, সেখানে অ্যাডিশনাল বিএলও করা হয়েছে কুবের ঘোষ নামে এক ব্যক্তিকে, যে টিএমসির বুথ প্রেসিডেন্ট। তাহলে কি বললাম? এই যে কুবের ঘোষ তৃণমূলের নেতা, সে বিএলও। এখন চাপ কাদের? তৃণমূলের নেতাদের উপরে না তার বাইরে? চাপটা কি নির্বাচন কমিশনের, না চাপটা তৃণমূল কমিশনের? তৃণমূলের নেতাদের চাপ না নির্বাচনী কমিশনের চাপ? এটাও কিন্তু দেখা দরকার। আমার তো মনে হয় নির্বাচন কমিশনের যেমন চাপ থাকতেই পারে, তো তৃণমূল দলের চাপ অনেক বেশি থাকবে বলে আমি মনে করি। কারণ অন্যায় কাজ করতে বাধ্য করানোটা তৃণমূল দলের রাজনৈতিক ধর্ম। ওই বাড়িতে আপনার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ইতিমধ্যেই হাজির হয়ে গেছে। হ্যাঁ, যাবে তো। এটা তো সব থেকে বড় সুযোগ না? আরজিকর কাণ্ডে একটা মেয়ে মারা গেল, তার বাড়ি থেকে যেতে চাই। কসবার কাণ্ডে একটা মেয়ে কলেজের মধ্যে ধর্ষিতা হচ্ছে, তার বাড়ি থেকেও যায়। এটাতে রাজনীতি হবে, সুযোগ হবে। কে সুইসাইড নোট লিখছে তাও জানি না, কেন লিখছে তাও জানি না। আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো, হতেই পারে বিএলওর মৃত্যু, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই অন্যায়, এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। কিন্তু আপনার সরকার নিজে তাকে আমন্ত্রণ জানালেন, অনুমতি দিলেন, গোটা সরকারি ব্যবস্থাপনা সেই নির্বাচন কমিশনের এসআর করার জন্য নিযুক্ত করলেন। আপনি মুখে বলছেন চাপে মৃত্যু হচ্ছে, আপনি চিঠি লিখছেন, সেটা না করে আপনি কোর্টে যাচ্ছেন না, কারণ এটা মাথায় ঢুকছে না। এই যে মৃতদেরকে দুলোকে মতুয়াগড়ে যেতে হচ্ছে, মতুয়া সম্প্রদায় কি তৃণমূলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, না দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সামাল দিতে মুখ্যমন্ত্রীকে ময়দান? দেখুন, দলের আভ্যন্তরীণ কলহ তো আছেই, না হলে তৃণমূল দলের এমপি রাজ্যসভার মমতা ঠাকুর, ভালো মহিলা যিনি, তিনি ওখানে অনশন করছেন। সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যায়নি, তারা গেছিল কখন? আমি যাওয়ার পর। খেয়াল করে দেখুন, তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন? আমি যাওয়ার পর। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাইনি। আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল, উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে টানাপোড়েন, সেটা বন্ধ করা হোক। এবং আমি একটা অর্ডিন্যান্স জারির কথা বলেছি, অর্ডিন্যান্স জারির দাবি করেছি, যে মতুয়া যারা, তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে এসছে, এটা সবাই জানে। সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা করে। তাই জন্য দিল্লিতে অর্ডিন্যান্স জারি করতে পারে, পার্লামেন্ট শুরু হচ্ছে 1 তারিখ থেকে, পার্লামেন্ট অর্ডিন্যান্স জারি করে রাজ্য কেন্দ্রের উভয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্স জারি করে অন্তত মতুয়া সম্প্রদায়কে এই ঝঞ্ঝাট থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা হোক। এটা সরকার মনে করলে পারে। সবকিছুতে ব্যতিক্রম আছে, এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে, পরে নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবে। কিন্তু যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে এসছে, সবাই জানে, দশকের পর দশক ওই এলাকাতেই বসবাস করে, সবকিছু তাদের তথ্য আছে,
তো সেই হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার। সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভণিতা করা দরকার। ভণিতা করতে তিনি অভ্যস্ত, তিনি ভণিতা করতে ভালো পারেনও, তাই তিনি যাচ্ছেন। ডিসেম্বর থেকে ফের টানা রাজ্যে আসবেন মোদী শাহ। ভোটের আগে এই মোদী শাহের যাতায়াত 2021 সালে হয়েছিল, আদৌ কি তার লাভ দিতে পারবে বিজেপি? সে আমি তো জ্যোতিষ নয়, এগুলো আমি কি করে বলবো। বিজেপি পার্টি চেষ্টা করবে। মোদিজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদির সমাপ্তি কোথায় হবে আমি জানি না, অমিত শাহর সমাপ্তি কোথায় হবে জানি না। তারা তো 5 বছর ধরে ভোট করে, বিজেপি পার্টি সারা 5টা বছর ধরে ভোটই করে। তারা কি করে দেশ চলছে আপনারা জানেন। এ সরকার শুধুমাত্র ভোট করে, আসবে তারা তাদের মতন করে। এ বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে। স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উভয়ের লাভ দেখবে। এটা মিউচুয়াল ফাইট হবে একটা, বাকি কিচ্ছু হবে না। 2021-এও এই হয়েছিল, 2025-ও 26-ও একই জিনিস হবে। মোদি আর দিদির মধ্যে, তৃণমূল আর বিজেপির মধ্যে এই বিভাজনের খেলা, বাঙালি অবাঙালির খেলা, এসব নানা খেলা চলবে। যেই ভোটের রেজাল্টটা বার হয়ে যাবে, এই বাংলার মানুষ বাঙালি অবাঙালি কথা শুনতে পাবেন না, আর কোনো লাফড়া শুনতে পাবেন না। 2021 সালে আমি পর বলেছিলাম ভোট শেষ, এনআরসি বাড়ি চলে গেছে। 2026-এ বলে রাখলাম ভোট শেষ, বাঙালি ঘরে ঢুকে যাবে। আর বাঙালি অবাঙালি হবে না, আর পরিযায়ী শ্রমিকের গল্প হবে না। পরিযায়ী থাকবে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি ভবিষ্যৎ বের করে দিলাম, মিলিয়ে নেবে। পরিযায়ী নিয়ে আর বাংলা দিদি কোনো কথা বলবে না, এনআরসি নিয়ে কোনো কথা বলবে না, খালি 2026টা যেতে দিন। আর তার আগে দিদি হঠাৎ করে নাটক করে অসুখ বিসুখ বাঁধাতে পারে, কোথাও পড়ে গিয়ে কিছু একটা দেখাতে পারে, জানি না সেটা কি করবে। এবারের স্কিম আমার জানা নাই। এর আগে দেখেছিলাম স্কিম, সাইকেলে করে ঘুরার স্কিম দেখেছিলাম। এবার কি স্কিম নিচ্ছে দিদি জানে। এবার কোন ঢপের কীর্তন তিনি করবেন ভোটের আগে। প্রাক্তন আমলা জহুর সরকার বলছেন বিজেপি তৃণমূল দুই দল দিয়ে বাংলায় মানুষ নীতিগ্রস্ত, বাংলায় তৃতীয় বিকল্পের উদ্ভব হোক, মানুষ বেরিয়ে আসুন, বিজেপি বাংলা বিজেপি আর তৃণমূল কোলাবাদী ইন্ডাস্ট্রিতে আসছে। কংগ্রেস কি এই আমলাদের নিয়ে কি ভাবছে? জহর সরকার একটা স্বাধীনচেতা মানুষ, শিক্ষিত, বড় আমলা ছিল এবং কোনো দুর্নীতির সঙ্গে কোনদিন জড়িত ছিল না, এতটুকু আমি জানি। বাকি কোন দলের সঙ্গে কি তার আলোচনা হয়েছে আমি জানি না। তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন, এটুকু আমি স্বীকার করছি। কারণ এ বাংলায় তৃণমূল আর বিজেপি একই মুদ্রা দুটো পিঠ। তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক কোনো ফারাক নেই, শুধু নাম আলাদা। একটা মোদীর নেতৃত্বে, একটা দিদির নেতৃত্বে, বাকি সব এক। তাদের লক্ষ্য ক্ষমতা দখল, দুর্নীতি, হিংসা, ভীতি প্রদর্শন, যা যা দরকার আর কি। একটা স্বৈরাচারী শাসকের জন্য যা যা গুণাবলী দরকার, সেই গুণাবলী যেমন মোদিজির আছে তেমন দিদিজিরও আছে। এই যে লড়াই দেখছি, আমি প্রতিদিনই বলছি, এটা এই যে এসআইআর, এটা মোদি স্যার আর দিদি ম্যাডামের লড়াই।